ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও অফ টেন্স সিরিজ। টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টেন্স নির্ণয় করাটা, টেন্স ধরাটা, অর্থাৎ কখন কোন টেন্স হচ্ছে সেইটা বোঝা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে রুলস আছে, তারপরে সেন্টেন্স কনস্ট্রাকশন, সেগুলো তো মুখস্থ করেও হয় রুলস, বাট টেন্স বোঝাটা কখন কোন টেন্স হবে সেইটা কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট। এই জায়গাটাই কিন্তু সবাই ভুল করে থাকে। এর আগের ভিডিওতে অর্থাৎ টেন্স সিরিজের প্রথম ভিডিওতে আমি ওভারঅল সমস্ত টেন্স নিয়ে ডিসকাস করেছিলাম, কখন কোন টেন্স হয়। সেই ভিডিওটা যদি না দেখে থাকো এক্ষুনি সেই ভিডিওটা দেখে নাও। আজকে আমরা ডিসকাস করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। সেই টেন্স কখন হয় সেটা আমি আবারও বলবো, এবং সেই সঙ্গে এই টেন্সের রুলস অর্থাৎ সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে হবে ফর অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক সেন্টেন্সের ক্ষেত্রে, নেগেটিভ বা নাবাচক এবং ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যই বা কীভাবে এই টেন্সে আমরা গঠন করব, সেই সমস্ত কিছু দেখব অনেক এক্সাম্পল সহযোগে। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কখন হয় আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যখন বর্তমানের কোনো ঘটনা সাধারণভাবে ঘটে বোঝালে, অর্থাৎ আমি খাই, আমি যাই, আমি বলি, সে বলে, তিনি যান, তুমি আসো, তুমি পড়ো, তুমি লেখো। এইখানে আমি সমস্ত এই এক্সপ্রেশনগুলো আমি লিখেও রেখেছি, দেখতে পাচ্ছ যে আমি যাই, তিনি খেলেন, তারা খেলে, বাবা অফিসে যান। বাবা অফিসে যাচ্ছেন বলছি না, তারা খেলছেন বা তারা খেলবে সেটাও বলছি না, তারা খেলে, বাবা অফিসে যান। আমি লিখি, পাখি ওড়ে, ফুল ফোটে, তুমি লেখো, সে কাজ করে, আমি পড়ি, আমি রোজ অফিসে যাই। এই সমস্ত এক্সপ্রেশন থাকলে কিন্তু এক্সকিউজ মি সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু হবে, ঠিক আছে। অর্থাৎ বর্তমানে কোনো ঘটনা যেটা সাধারণভাবে ঘটে বোঝালে, বা যদি নিত্য সত্য বোঝায়, অর্থাৎ নিত্য সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, বৃষ্টি হয়, ফুল ফোটে, এই সমস্ত কিছু নিত্য সত্য। অর্থাৎ সেই ক্ষেত্রেও দেখি এই এক্সপ্রেশনগুলোই আসছে যে সূর্য ওঠে, সূর্য উঠছে বলছি না, সূর্য উঠবে বলছি না, সূর্য ওঠে বলছি, সূর্য অস্ত যায় বলছি, সূর্য অস্ত যাচ্ছে বলছি না, বা অস্ত গিয়েছিল বলছি না, বা অস্ত যাবে বলছি না, বলছি অস্ত যায়। তো এই এক্সপ্রেশনগুলো যদি মনে রাখো, তাহলে এই সিচুয়েশনগুলো মনে না থাকলেও তোমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স কখন হচ্ছে সেটা কিন্তু তোমরা ধরতে পারবে, বুঝতে পারবে। অথবা বর্তমানের কোনো অভ্যেস, অর্থাৎ বাবা রোজ স্কুলে যান, আমি রোজ মর্নিং ওয়াক করতে যাই, তারপরে তারা রোজ ফুটবল খেলে, এই সমস্ত কিছু বর্তমানে কোনো অভ্যেস, সেই ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত এই সিচুয়েশনগুলোর ক্ষেত্রেও আমরা দেখছি এই এক্সপ্রেশনগুলোই কিন্তু আসছে। নীলকালিতে লেখা দেখতে পাচ্ছ যে সে বলে, তিনি খেলেন, তারা খেলে, বাবা অফিসে যান, আমি শুনি, মা রান্না করেন, সেই পেপার পড়ে, ফুল ফোটে, এই সমস্ত কিছু বর্তমানে কোনো ঘটনা যেটা সাধারণভাবে ঘটে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কিন্তু সেক্ষেত্রে বুঝবো। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা তো বুঝে নিলাম এইবার যে কখন সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, ঠিক আছে। এইবার সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সেন্টেন্স গঠন করব। কিভাবে করব? সেন্টেন্স গঠন করতে গেলে রুলস ফলো করতে হয়। কি রুলস ফলো করব না, প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে V1। V1 মানেটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের অনেকগুলো ফর্ম আছে, যেরকম গো, ওয়েন্ট, তারপরে হচ্ছে গন, তারপরে হচ্ছে রাইট, রোট, রিটেন, ওকে, স্পিক, স্পোক, স্পোকেন। প্রথম যেটা আছে অর্থাৎ স্পিক, রাইট, রিড, গো, ওকে, সে, টেল, এই প্রথম ফর্মটা অর্থাৎ হচ্ছে যেটা হচ্ছে বেস ফর্ম বা যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলে থাকি, সেই প্রেজেন্ট ফর্মটা কিন্তু বসাবো। সেই জন্য হচ্ছে V1। যেটা যেরকম গো আমরা বলে থাকি এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আর পাস্ট ফর্ম সেটা হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ সেটাকে আমরা বলে থাকি সেকেন্ড ফর্ম। থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, সেটাকে আমরা থার্ড ফর্ম বলে থাকি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রথম ফর্মটা কিন্তু ফার্স্ট ফর্মটাই কিন্তু এই টেন্সের ক্ষেত্রে ইউজ করব। তারপর অবজেক্ট যদি থাকে লিখবো, না থাকে যদি না লিখবো না সেন্টেন্সে, এবং তারপর ডট ডট মানে হচ্ছে তারপর বাকি অংশ। ওকে, এই অবধি আশা করি সবার পরিষ্কার। তো এই সেন্টেন্সটা যদি দেখি যে আমি ভাত খাই, অর্থাৎ আমি ভাত খাচ্ছি কিন্তু বলছে না, আমি ভাত খাচ্ছি বলছি না, আমি ভাত খেয়েছিলাম বলছি না, আমি ভাত খাবো বলছি না, বলছি আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি লিখি, আমি বলি, আমি পড়ি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের যে ঘটনা কোনো সাধারণভাবে ঘটে বোঝালে, ঘটছে নয়, ঘটবে নয়, ঘটেছিল নয়, ঘটে, ঠিক আছে। এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতেই হবে, এই এক্সপ্রেশনগুলো কিন্তু মনে রাখতেই হবে।
ওকে, তাহলে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝা কোনো ব্যাপারই নয়। তাহলে আমি ভাত খাই, তাহলে এই টেন্সের ক্ষেত্রে, এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে খাই অর্থাৎ মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের আমরা কি বসাবো হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্মটা বসাবো, এবং তার আগে আমরা কি করব সাবজেক্ট। তাহলে এই টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কে খায় ভাত না আমি খাই, অর্থাৎ আমি, এইটা হচ্ছে আমিটা হয়ে যাচ্ছে হচ্ছে সাবজেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি খাই না ভাত খাই, তাহলে ভাত হয়ে যাচ্ছে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এই সেন্টেন্সে অবজেক্ট আছে, অবজেক্ট বসাবো। তাহলে এইটা হবে হচ্ছে মেইন ভার্ব। তাহলে প্রথমে বসাবো আমরা সাবজেক্ট, অর্থাৎ আমি সাবজেক্ট, সেই অর্থে হবে হচ্ছে আই। তারপরে তো ভাত অর্থাৎ আই রাইস হওয়ার কথা, কিন্তু সেটা তো হবে না। এইখানেই হচ্ছে বাংলা আর ইংরেজি কিন্তু তফাৎ, এইখানে কিন্তু বুঝতে হবে, যারা বিগিনার্স তাদের জন্য স্পেশালি বলছি। ঠিক আছে, এইভাবে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হয় না, বাংলা বাংলার মতো চলে, ইংরেজি ইংরেজির মতো চলে। তাহলে এইবার সাবজেক্ট হয়ে গেল আমাদের। এইবার কি বসাবো না V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম বসাবো। তাহলে খাই, খাওয়া অর্থে আমরা কি জানি ইট, তাহলে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইট হচ্ছে সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, ইটেন হচ্ছে থার্ড ফর্ম। তাহলে আমরা ইটটাকে নেব V1, তাহলে আই ইট, তাহলে আই ইট, তারপরে অবজেক্ট কি থাকলো না ভাত, তারপরে রাইস। যদি ভাত না থাকতো যে আমি খাই, তাহলে হতো আমি আই ইট। ঠিক আছে, তারা খায় দে ইট, তাহলে আই ইট রাইস। ওকে, এইবার যদি বলি সে রোজ খবরের কাগজ পড়ে, অর্থাৎ এখানে একটা অভ্যেস বোঝাচ্ছে। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা, মেইন ভার্ব কোনটা, পড়ে। অর্থাৎ এই পড়ে কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ পড়ে, যায়, খায়, বলে, এরকম। পড়ছে নয়, পড়েছিল নয়, পড়বে নয়, পড়ে। ওকে, তাহলে আগের ভিডিওতে কি বলেছি, ভার্ব দেখে কিন্তু টেন্স চেনা যায়। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল, ঠিক আছে, শুধু কাল নয়, ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া অর্থাৎ হচ্ছে ভার্ব। তাহলে এক্সকিউজ মি, তাহলে পড়ে, কে পড়ে না সে পড়ে। ওকে, তাহলে সেটা কি সাবজেক্ট। ওকে, সে পড়ে, তাহলে আমরা হচ্ছে মেইন ভার্ব পেয়ে গেলাম এবং টেন্সটা বুঝে গেলাম এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। এইবার সাবজেক্ট আমরা বসাবো, তাহলে সে হি, তাহলে তারপরে কি বসাবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, সে পড়ে, তাহলে পড়া অর্থ হচ্ছে রিড, রিড। এইবার এইখানে একটা টুইস্ট আছে, এইখানে একটা টুইস্ট আছে। তাহলে তো হি রিড নিউজ পেপার এভরিডে, এটা হওয়ার কথা, কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ টুইস্ট বললে কনফিউজড হয়ে যাওয়া বা ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ আমি বলে দিচ্ছি। তিনটে পার্সন আছে আমরা জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কখন হয়? ফার্স্ট পার্সন হচ্ছে যখন আমি, আমরা, আমাদের, আমাদিগকে যখন বোঝায়, অর্থাৎ আই উই। সাবজেক্টের ক্ষেত্রে আই উই, আমি, আমরা, আমাদিগকে, এই ধরনের এক্সপ্রেশন তখন ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কখন হয়? যখন তুমি, তোমরা, তোমাদেরকে, তোমাকে, এই ধরনের এক্সপ্রেশন বোঝায়, অর্থাৎ ইউ। ইউ মানে তুমি, আবার ইউ মানেই হচ্ছে তোমরা। থার্ড পার্সন কখন হয়? অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে, তাহলে সে, হি, হি, শি, ইট, দে, এটসেট্রা। তারপরে বাদ বাকি যা আছে, ঠিক আছে, চেয়ার, টেবিল, হাঁস, ফুল, পাথর। তো আমি, আমরা, তুমি, তোমরা বাদে সমস্ত কিছু। যদি সাবজেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার কি? এক বচন, ঠিক আছে, গাছ এক বচন, গাছগুলি হচ্ছে বহু বচন অর্থাৎ প্লুরাল। তাহলে হি এটা ফার্স্ট পার্সন নয়, এটা সেকেন্ড পার্সন নয়, এটা থার্ড পার্সন। ওকে, সরি, এটা হচ্ছে থার্ড পার্সন। ওকে, এবার থার্ড পার্সন আমরা বুঝে গেলাম, সাবজেক্টটা থার্ড পার্সন, ভালো করে বুঝবে। সাবজেক্টটা আমরা বুঝলাম যে থার্ড পার্সন। এইবার দেখবো থার্ড পার্সন তো বটে, বাট সেটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার, এক বচন নাকি বহু বচন? তাহলে হি, সে, তাহলে তো একজন বোঝাচ্ছে, তাহলে তো সিঙ্গুলার নাম্বার। তাহলে সিঙ্গুলার নাম্বার যদি হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু একটা এস বা ইএস যোগ করতে হয়। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু একটা এস বা ইএস কিন্তু যোগ করতে হয়।
সেটা কীরকম, যেরকম গো যদি থাকে তাহলে সেটা লিখতে হবে হচ্ছে গোজ। রিড যদি থাকে তাহলে সেটা কি লিখতে হবে, রিডস। ওকে, রাইট যদি থাকে তাহলে সেটা লিখতে হবে রাইটস, ঠিক আছে। ডু যদি থাকে তাহলে সেটা লিখতে হবে ডাজ, ঠিক আছে। এই রকমভাবে স্পিক থাকলে স্পিক্স, রান থাকলে রানস, ঠিক আছে। তাহলে কোথাও বসবে এস, কোথাও বসবে ইএস, ঠিক আছে। এইটা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা বুঝে যাবে যে কোথায় এস বসবে, কোথায় ইএস বসবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে এরা তোমাদের কিছু চলে আসবে। এর জন্য আলাদা করে রুল শিখতে গেলে, অত নিয়ম শিখতে গেলে কিন্তু একেবারে পুরো গুলিয়ে কনফিউজড হয়ে যাবে। তো অভ্যেস করতে করতেই বুঝে যাবে, ঠিক আছে। গো থাকলে গোস করবো, রিড থাকলে রিডস করবো, রাইট থাকলে রাইটস করবো, ডু থাকলে ডাস করবো, স্পিক থাকলে স্পিক্স করবো, রান থাকলে রানস করবো, টেক থাকলে টেক্সট করবো, ঠিক আছে। তাহলে সে রোজ খবরের কাগজ পড়ে, তাহলে হি সাবজেক্টটা আমরা কি দেখলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি রিডস হবে, ডেফিনেটলি রিডস হবে। তাহলে হি রিডস, সে পড়ে, কি পড়ে না, খবরের কাগজ, ঠিক আছে, অবজেক্ট। হি রিডস নিউজ পেপার। নিউজ পেপার রোজ পড়ে, তাহলে কি এভরিডে। ঠিক আছে, তাহলে সে রোজ খবরের কাগজ পড়ে, হি রিডস নিউজ পেপার এভরিডে। ওকে, এবার যদি বলি যে তারা ফুটবল খেলে, যদি বলি যে তারা ফুটবল খেলে, তাহলে এইখানে ফুটবল খেলে অর্থাৎ খেলছে নয়, খেলবে নয়, খেলে, সিম্পলি খেলে, বর্তমানে কোনো ঘটনা যেটা সাধারণভাবে ঘটে, তাহলে খেলে, তাহলে মেইন ভার্ব, তাহলে আমরা বুঝে গেলাম যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। সাবজেক্ট কি না তারা, অবজেক্ট কি না ফুটবল, তাহলে দে হচ্ছে তারা, দে, তাহলে দে এটা আমরা দেখতে পারলাম যে আমি, আমরা, তুমি, তোমরা নয়, সে তারার মধ্যে পড়ছে, অর্থাৎ থার্ড পার্সন। এবার থার্ড পার্সন আসলেই এস বা ইএস এর একটা গল্প আসবে। কখন আসবে এস বা ইএস এর গল্প, থার্ড পার্সন হলে কি আসবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু হবে। তাহলে দে মানে হচ্ছে তারা, দে তো সিঙ্গুলার নাম্বার নয়, সে তো তারা তো প্লুরাল নাম্বার। তাহলে দে এর পরে কি এস বাই এস যুক্ত হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, ডেফিনেটলি হবে না। তাহলে দে প্লে হবে, দে প্লে হবে। যদি হি থাকতো হি প্লেজ হতো, ঠিক আছে। আই প্লে, অর্থাৎ আই তো হচ্ছে ফার্স্ট পার্সন, সেক্ষেত্রে এস বাই এস এর কোনো গল্পই আসবে না। তাহলে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। রাম রোজ অফিসে যায়, অফিসে যায়, তাহলে মেইন ভার্ব পেয়ে গেলাম। মেইন ভার্ব দেখে আমাদেরকে টেন্স চিনতে হবে, যায়, যাচ্ছে নয়, যাবে নয়, যায়, ঠিক আছে, সিম্পলি যায়, কোনো ঘটনা সাধারণভাবে ঘটে। তারপর রোজ অফিসে যায়, এটা তো একটা অভ্যেস, তো আমরা দেখতেই পাচ্ছি যদি সিচুয়েশন হিসেবে ধরি বর্তমানে কোনো অভ্যেস, ঠিক আছে। তাহলে রাম রোজ অফিসে যায়, রাম তাহলে কি হচ্ছে সাবজেক্ট, তাহলে রাম। এইবার রামটা কোন পার্সন, ফার্স্ট পার্সন ডেফিনেটলি নয়, সেকেন্ড পার্সন ডেফিনেটলি নয়, থার্ড পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা এইগুলো বাদ বাকি যা থাকবে থার্ড পার্সন, ঠিক আছে। সে, তারা, হি, শি, ইট, দে ইত্যাদি। তাহলে রাম, তাহলে রাম হচ্ছে থার্ড পার্সন। রাম তো একজন ব্যক্তি, একজন ছেলে, তাহলে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে রামের সাথে কিন্তু এস বাই এস কিন্তু চলে আসবে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে রাম যায়, রাম গোজ, গোজ অফিসে যায়, তাহলে গোজ টু, স্কুলে যায়, গোজ টু স্কুল, ঠিক আছে। রাম গোজ টু অফিস, রাম গোজ টু অফিস এভরি ডে। রাম রোজ অফিসে যায়, রাম গোজ টু অফিস এভরি ডে, ঠিক আছে। নিচের সেন্টেন্সগুলোতে পড়ে আসছি। তাহলে এইগুলো কি ধরনের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে হ্যাবাচক সেন্টেন্স। এখানে কিন্তু রাম অফিসে যায় না বলিনি, সে রোজ খবরের কাগজ পড়ে না বলিনি, বা সে কি রোজ খবরের কাগজ পড়ছে এরকমটাও বলিনি, সিম্পলি। তাহলে এইগুলো কিন্তু হ্যাবাচক, ঠিক আছে। তাহলে হ্যাবাচক অর্থাৎ এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা অ্যাফার্মেটিভ বলতে পারি, ঠিক আছে। এইগুলো হচ্ছে কিন্তু অ্যাফার্মেটিভ। এবার যদি আমরা নাবাচক করি, নেগেটিভ যদি করতে চাই, সেক্ষেত্রে কীভাবে আমরা করব, যদি আমরা নেগেটিভ সেন্টেন্স যদি করতে চাই, নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদের
প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজের সাহায্য নিতে হবে, হেল্প নিতে হবে। ঠিক আছে, আমাদের ডু বা ডাজের হেল্প নিতে হবে। কিভাবে? ঠিক আছে, নেগেটিভ করতে গেলে, আমরা নেগেটিভ করতে গেলে কিন্তু আমাদের ডু বা ডাজের কিন্তু আমাদের হেল্প নিতে হবে। কিভাবে? যদি বলি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এটাকে যদি নেগেটিভ করি সিম্পলি না জুড়ে দেবো যে আমি ভাত খাই না, আমি ভাত খাই না, আমি ভাত খাই, আই ইট রাইটস, আমি ভাত খাই না। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এইখানে একটা ডু নট জুড়ে দেবো। তাহলে আই ডু নট ইট রাইস, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। ডু নটকে একেবারে কন্ট্রাক্টেড ফর্মে আমরা কি লিখতে পারি? স্পোকেনে, এখন রিটেনেও ইউজ হয়, আমরা ডোন্ট লিখতে পারি। তাহলে আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডোন্ট ইট চিকেন, আমি চিকেন খাই না। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ঠিক আছে, তাহলে সে রোজ খবরের কাগজ পড়ে, তাহলে হি রিডস নিউজ পেপার এভরিডে। তাহলে যে ক্ষেত্রে আমরা দেখছি এস বাই এস যুক্ত থাকছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যেখানে হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেইখানে ভাবে প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে এই ক্ষেত্রে নাবাচক যদি করতে চাই তখন কিন্তু ডাজকে নিয়ে চলে আসতে হবে, তখন আর ডুকে নিয়ে আসলে কিন্তু হবে না। তাহলে রাম সে রোজ খবরের কাগজ পড়ে না যদি বলি, সে রোজ খবরের কাগজ পড়ে না যদি বলি, তাহলে কি হবে? তাহলে হি ডাজ নট তখন কিন্তু আর রিডস কিন্তু থাকবে না। তখন যেহেতু এইখানে ডাজ নট বসে গেছে, অর্থাৎ ডুয়ের ঘাড়ে এস বাই এসটা চলে এসছে, তাই এই ভার্বের ঘাড়ের থেকে এস বাই এস যাই থাকুক উঠে কিন্তু ডুয়ের ঘাড়ে চলে আসবে, অর্থাৎ ডুয়ের ঘাড়ে এস চলে আসে, কিন্তু ডুজ হয় না, ডিওএস ডাজই হয়। ঠিক আছে, তাহলে তখন কিন্তু সেটা রিডস হবে না, সেটা হয়ে যাবে হচ্ছে রিড। তাহলে হি ডাজ নট রিড নিউজ পেপার এভরিডে। ওকে, যেই ডাজ বসে যাবে তখন কিন্তু আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা কিন্তু এস বাই এস যোগ করবো না, কারণ এস বাই এসটা উঠে ডুয়ের ঘাড়ে এসেই কিন্তু এখানে ডাজ হচ্ছে। ওকে, তাহলে হি ডাজ নট রিড নিউজ পেপার এভরি ডে। ঠিক আছে, নেগেটিভের ক্ষেত্রে কিন্তু এইটাই কিন্তু হবে। ঠিক আছে, এইবার তাহলে আমরা যদি বলি যে তারা ফুটবল খেলে, তারা, তাহলে সিম্পলি এখানে তো এস বাই এস এর কোনো ব্যাপার নেই, তাহলে আমরা কি বলবো? তাহলে দে ডু নট প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল। ডু নটটাকে আমরা কি লিখতে পারি? আমরা বলেছি কন্ট্রাক্টেড করে ডোন্ট লিখতে পারি। ডাজ নটকে কন্ট্রাক্ট করে কি লিখতে পারি? ডাজন্ট লিখতে পারি। ঠিক আছে, তাহলে হি রিডস নিউজ পেপার এভরি ডে, অ্যাফার্মেটিভ। নাবাচকের ক্ষেত্রে হি ডাজন্ট রিড নিউজ পেপার এভরি ডে। ঠিক আছে, এখানে আমি লিখেই দিচ্ছি, আবারও লিখেই দিচ্ছি। এভরি ডে। ঠিক আছে, এখানে সেম হবে, তাহলে আই ডোন্ট ইট রাইস। ওকে, তাহলে এইবার হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ওকে, রাম রোজ অফিসে যায়, তাহলে রাম গোজ আছে, তাহলে ডেফিনেটলি কি হবে? তোমরা ভাবো ভিডিওটা পজ করে, তাহলে কি হবে? রাম ডাজ নট গো টু অফিস এভরিডে। Ram doesn't go to office every day, but does not go to office every day. Okay, এইবার আমরা যদি প্রশ্নবোধক করতে চাই, প্রশ্নবোধক ইংরেজি কি না? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমরা যদি করতে চাই, ইন্টারোগেটিভ মানে কি? আমরা কিভাবে বলবো? আমি ভাত খাই,
অ্যাফার্মেটিভ আমি ভাত খাই না, নেগেটিভ আমি কি ভাত খাই যদি প্রশ্ন করি, ইন্টারোগেটিভ আমি কি ভাত খাই। তাহলে এইখানে যদি বলি যে আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, তখন একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা কি করব, এই যে ডু আমরা নিয়ে এসেছি, ডু বা ডাজের কিন্তু একটা হেল্প নেব, ঠিক আছে। প্রশ্নবোধকের ক্ষেত্রেও কিন্তু আমরা ডু বা ডাজের কিন্তু হেল্প নেব, ঠিক যেভাবে আমরা নেগেটিভের ক্ষেত্রে নিয়েছিলাম। তাহলে ডুটা আমরা সাবজেক্টের আগে কিন্তু পুট করে দেবো, ডুটা কিন্তু আমরা সাবজেক্টের আগে কিন্তু পুট করে দেবো, ডু বা ডাজটা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ডেফিনেটলি ডাজ হবে না, আয়ের সাথে ডোন্ট যাচ্ছে, কারণ আয়ের সাথে এখানে ইটস হচ্ছে না, ইট হচ্ছে। তাহলে ডু আই ইট রাইস, তাহলে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। সে রোজ খবরের কাগজ পড়ে, সে রোজ খবরের কাগজ পড়ে না, সে কি রোজ খবরের কাগজ পড়ে। তাহলে এক্ষেত্রে হি এর সাথে ডাজ যাচ্ছে, তাহলে ডেফিনেটলি আমরা ডাজ দিয়ে সেন্টেন্সটা শুরু করব। তাহলে ডাজটাকে কোথায় বসাবো না, সাবজেক্টের আগে। সাবজেক্টের আগেই যেই ডু বা ডাজকে নিয়ে চলে আসবো, সেন্টেন্সটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে, অ্যাফার্মেটিভ থাকে, ঠিক আছে। তাহলে ডাজ হি রিড নিউজ পেপার এভরিডে, তাহলে ডাজ হি রিড নিউজ পেপার এভরিডে, একটা কিন্তু প্রশ্নবোধক একটা সেন্স কিন্তু সেক্ষেত্রে চলে আসবে, ঠিক আছে। তাহলে যদি বলি যে তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে না, তারা কি ফুটবল খেলে, তাহলে ডেফিনেটলি এখানে ডু এর ইউজ আসছে, কারণ দে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সরি প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা এস বাই এস যোগ করি না, যেখানেই আমরা এস বাই এস যোগ করবো, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টটা হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টটা হয়, সেক্ষেত্রে আমরা নেগেটিভের ক্ষেত্রে ডাজ নিয়ে চলে আসবো, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রেও কিন্তু সাবজেক্টের আগে আমরা ডু বসাবো না, ডাজ কিন্তু বসাবো, ঠিক আছে। এটা তো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই ডেফিনেটলি আমরা ডু বসাবো সাবজেক্টের আগে। তাহলে তারা কি ফুটবল খেলে, ঠিক আছে। তাহলে তারা কি ফুটবল খেলে, যদি প্রশ্নটা এইভাবে এরকম যদি করি, তারা কি ফুটবল খেলে, তাহলে সেটা কি হবে, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হওয়ার কথা, নেগেটিভের ক্ষেত্রে ডু না বসে ডাজ বসার কথা। তাহলে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু ডু না বসে কিন্তু ডাজ বসবে, অর্থাৎ ডাজ রাম গো টু অফিস এভরিডে, রাম কি রোজ অফিসে যায়। Does Ram go to office every day? Does Ram go to office every day? ওকে, এইভাবে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে সেন্টেন্স কিন্তু খুব সহজেই ফর্ম করতে পারি এই প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। এইবার নিচে তিনটে সেন্টেন্স, যদি বলি যে আমি তৈরি, সেন্টেন্সে আমি কি বলেছি, প্রথমে ভার্ব দেখতে হবে, কারণ ভার্ব দেখে আমরা বুঝবো যে কোনটা কোন টেন্সে আছে, ঠিক আছে। সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, তাহলে আমি তৈরি, এখানে সেন্টেন্সে ভার্ব কোথায়, তুমি বুদ্ধিমান, বুদ্ধিমানটা তো ভাব নয়, তুমিও ভার্ব নয়, তাহলে ভার্বটা কোথায় সেন্টেন্সে। সে একজন শিক্ষক, সেও ভার্ব নয়, একজন কথাটাও ভাব নয়, শিক্ষক এটাও ভার্ব নয়, তাহলে ভার্ব বা ক্রিয়া কোথায় গেল এই সেন্টেন্সে, তাহলে কি করে করবো স্যার। একটা কথা ভেবে রাখো যে আমি তৈরি, এই কথাটাকে এইভাবে বলা যায়, আমি হলাম তৈরি। তুমি বুদ্ধিমান, এটাকে এইভাবে বলা যায়, তুমি হলে বুদ্ধিমান। সে একজন শিক্ষক, এটাকে এইভাবে বলা যায়, তাহলে সে হলো একজন শিক্ষক। তাহলে হলো, হওয়া, হওয়া অর্থাৎ কি, বিভব। বিভব নিয়ে একটা সিরিজ আমার করা আছে, বেশ 4টে ভিডিও দেওয়া আছে, সিরিজ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা গিয়ে দেখেও নিতে পারো। তাহলে হওয়া, ঠিক আছে, হওয়া কিন্তু একটা ভার্ব। তাহলে আমি হলাম তৈরি, তাহলে এর মাঝখানে কিন্তু একটা হলাম কথাটা একটা লুকিয়ে আছে। তুমি হলে বুদ্ধিমান, তাহলে
এখানে কিন্তু একটা হলে কথা লুকিয়ে আছে, সে হলো একজন শিক্ষক, সে হলো একজন শিক্ষক, এইখানে কিন্তু একটা হলো কথাটা কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে হওয়া, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে হওয়া অর্থে আমরা কিন্তু অর্থাৎ বি ভার্বের আমরা অ্যাম বসাই, আমরা কিন্তু অ্যাম, ইজ এবং আর এই তিনটে নিয়েই কিন্তু কাজ করবো, কারণ ওয়াজ ওয়ার আমরা জানি পাস্টের ক্ষেত্রে চলে যাই। তাহলে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, ঠিক আছে। এই তিনটেকে আমরা কি জানি, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে জানি, কিন্তু এইখানে অ্যামিজারটা কিন্তু মেন ভার্ব হিসাবে কিন্তু বসবে, ঠিক আছে। সেন্টেন্সে যখন অন্য কোনো ভার্ব না থাকবে, অর্থাৎ রাইট, স্পিক, টেল, সে, রান, এই ধরনের অন্য কোনো যদি ভার্ব না থাকে, যদি অনলি যদি বি ভার্ব থাকে হলাম অর্থে, যে আমি হলাম, তুমি হলে বুদ্ধিমান, সে হলে একজন শিক্ষক, আমি তৈরি, এই ধরনের ক্ষেত্রে আর তো কোনো ভাব নেই, তাহলে অনলি বি ভার্ব থাকবে, তাহলে বি ভার্বটা কিন্তু মেন ভার্বের মতো কাজ করবে, ঠিক আছে। অ্যামিজারটাও কিন্তু বি ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা কি বলেছি, এই টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে, এবং এটা কিন্তু বি ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম। অ্যামিজার পাস্ট ফর্ম হচ্ছে কি, ওয়াজ ওয়্যার, ঠিক আছে। প্রেজেন্ট ফর্মটাই বসাবো, তাহলে আমি তৈরি, কি বলবো, আই অ্যাম রেডি, আমি তৈরি, আই অ্যাম রেডি। তুমি বুদ্ধিমান, অর্থাৎ তুমি হলে বুদ্ধিমান, তাহলে ইউ, আই এর পরে কি জানি আমরা, অ্যাম বসে, তুমি হলে বুদ্ধিমান, তাহলে ইউ এর পরে কি বসবে, ডেফিনেটলি অ্যাম বসে না, ইউ এর পরে ইজ বসে না, আর আমরা বসেই থাকি, তাহলে ইউ আর ইন্টেলিজেন্ট, তাহলে ইউ আর ইন্টেলিজেন্ট, তুমি হলে বুদ্ধিমান, সে হলো একজন শিক্ষক, তাহলে হি সে, তাহলে হি এর পরে কি যাবে, অ্যাম যায় না, আর যায় না, তাহলে ইউ এর পরে হচ্ছে আর বসে, আর প্লুরালের পরে হচ্ছে আর বসে, আই এর পরে অ্যাম বসে, ঠিক আছে। আর অন্যান্য ক্ষেত্রে সিঙ্গুলারের পরে কিন্তু হি বসে, অর্থাৎ ইজ বসে, তাহলে হি ইজ আ টিচার, কি বলতে পারি, যে হি ইজ আ টিচার। এবার নেগেটিভ কিভাবে করব, কিছুই না, এই ভার্বের পরে একটা নট বসিয়ে দেবো, আমি হলাম তৈরি বা আমি তৈরি, বা যদি বলি যে আমি তৈরি নই, তাহলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে সেটা কিভাবে করব, তাহলে আই অ্যাম নট রেডি, আমি তৈরি নই, ঠিক আছে। অ্যাম ইজ আর এর পরে একটা নট বসিয়ে দেবো, তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ। তুমি বুদ্ধিমান ন, ইউ আর নট ইন্টেলিজেন্ট, তাহলে ইউ আর নট ইন্টেলিজেন্ট, সে একজন শিক্ষক নয়, ইজের পরে বিভাগের পরে নট বসিয়ে দেবো, তাহলে হি ইজ নট আ টিচার, তাহলে হি ইজ নট আ টিচার, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করি আমি কি তৈরি, তাহলে কি করব, বি ভার্বটাকে সিম্পলি আমরা কিন্তু সাবজেক্টের আগে নিয়ে চলে আসব, ঠিক আছে। তাহলে কি বলবো, অ্যাম আই রেডি, অ্যাম আই রেডি, তুমি বুদ্ধিমান, এক্সকিউজ মি, তাহলে আরটাকে তাহলে কি বলবো, তুমি কি বুদ্ধিমান, তাহলে আরটাকে আমরা কি করব, বি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, তাহলে আর ইউ ইন্টেলিজেন্ট, আর ইউ ইন্টেলিজেন্ট, তুমি কি বুদ্ধিমান, সে কি একজন শিক্ষক, তাহলে হি এর পরে কি ইজ বসার কথা, ইজটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, তাহলে ইজ হি আ টিচার, ইজ হি আ টিচার, ঠিক আছে। তাহলে অ্যামিজারটাকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে,
অ্যামিজারের পরে একটা নট বসিয়ে দিলে সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, আর অ্যামিজারটাকে আগে সাবজেক্টের আগে নিয়ে চলে আসে সেটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আর না বোঝার মতো কিছুই দেখছি না, তাহলে ভিডিওটা নিশ্চয়ই ডেফিনেটলি তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। ঠিক আছে, খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, আর যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখো, কারণ খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এবং আবারও বলছি, টেন্স রুলস কিন্তু সেকেন্ডারি, প্রথমে কিন্তু বুঝতে হবে টেন্স কিভাবে আমরা নির্ণয় করব, টেন্স নির্ণয় করাটা, কখন কোন টেন্স হবে সেইটা বুঝতে পারাটা সবথেকে ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এই রুলসগুলো তারপরে কিন্তু ইম্পর্টেন্ট। রুলস তো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ টেন্স যদি আমরা ভালো বুঝতেও পারি, রুলস না জানলে তো আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবো না, তাই রুলস তো জানতেই হবে। বাট প্রথমে কিন্তু আমাদের টেন্সটাকে ধরতে হবে যে এটা কোন টেন্স, তারপর সেই অনুযায়ী আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে রুলস যেটা আমরা মাথায় আমাদের আছে সেইটা আমরা সেখানে পুট করব, তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু কনস্ট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই তিনটের ক্ষেত্রে আমি কিন্তু দেখালাম যে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে কিন্তু গঠন করতে পারি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। কিছু যদি বুঝতে না পারো কমেন্টে আস্ক করো, আমি ডেফিনেটলি আমি সেখানে আনসার করব। ওকে, আর ইউ ক্যান টেক আ স্ন্যাপশট।